হারুন আছে সন্দেহের উত্তরায় বাড়ি ঘেরাও। বিএনপি ক্ষমতায় গেলে কেউ যেন গুম না হয় তা নিশ্চিত করবে বলছেন তারেক রহমান। ইউনূস শেহবাজ ফোনালাপ ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান। জানাবো গুম জীবনের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিলেন সাংবাদিক কাজল। এবং সর্বশেষ জানাবো কমেছে ডিমের দাম, স্থিতিশীল সবজির বাজার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হারুন আছে সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরাও। আলোচিত সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ রাজধানীর উত্তরার একটি বাসায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসা ঘিরে রাখে স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান ডিবি হারুন ভবনটিতে আছেন বলে গুজব ওঠে। এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করেন। লাইভ দেখেই সবাই বাড়ির সামনে এসে জড়ো হন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে। হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয় তার পক্ষে পালানো সম্ভব নয়। রাত 10টার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন থাকলে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসেন। তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি। এ বিষয়ে জানতে চাইলে রাত 12টা উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে। এর আগে গত 6 আগস্ট হারুনুর রশিদের আটক হওয়ার গুঞ্জন ওঠে, কিন্তু পরদিন তিনি নিজে আটক হওয়ার খবরটি সাংবাদিকদের নাকচ করেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সবশেষে 16 আগস্ট রাজধানীর খিলক্ষেতে লেক সিটি কনকর্ড এলাকার একটি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে লেক সিটির বর্ণালী ভবন থেকে হারুনের গাড়ি সন্দেহ মালিকবিহীন পড়ে থাকা একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয়। বিএনপি ক্ষমতায় গেলে কেউ যেন গুম না হয় তা নিশ্চিত করবে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম মানবতা বিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বিএনপি ভবিষ্যতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে আর যেন কেউ গুম না হয় তা নিশ্চিত করবে। পাশাপাশি মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায় বিচার হতেই হবে। তিনি বলেন, বাংলাদেশের নজিরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এটি প্রয়োগ করা হয়। শেখ হাসিনার দুঃশাসনে গুমকে ব্যবহার করা হয়েছে জনসমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। তারেক রহমান বলেন, নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে যে 2009 সালের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত 7 শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এটি অত্যন্ত পীড়াদায়ক। আজ পর্যন্ত একটি ঘটনায়ও ন্যায় বিচার পাওয়া যায়নি। তিনি বলেন, এই নিখোঁজ মানুষগুলো ছিলেন তাদের পরিবারের দানপ্রিয় সদস্য। তাদের স্বপ্ন, ভালোবাসা ও সুন্দর ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছে। অদৃশ্য মানুষগুলো কোথায় আছে আমরা জানি না, তবে রেখে দিয়েছে মর্মান্তিক ও বেদনাবিধুর বাংলাদেশ, যেখানে আমাদের অর্জিত মানবাধিকার ও মূল্যবোধ লুণ্ঠিত হয়েছে। গুম আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত। আইসিসি এর রোম সনদের 7-2 অনুচ্ছেদে গুমকে মানবতার বিরুদ্ধে একটি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর মানবাধিকারের এই লঙ্ঘনের জন্য ন্যায় বিচারের প্রয়োজনীয়তার উপর জোর আরোপ করা হয়েছে। তারেক রহমান বলেন, আমার দলের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে বাংলাদেশে আর কোনো ব্যক্তি যেন গুম না হয় সেটি নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের গৃহীত গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করবে ইনশাআল্লাহ। মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায় বিচার হতেই হবে। ইউনূস শেহবাজ ফোনালাপ ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান তিনি। এছাড়া চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন শেহবাজ। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে ফোনালাপে উভয় নেতা সম্মত হয়েছেন। এতে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে কথা বলেছেন। কথোপকথনে প্রধানমন্ত্রী শেহবাজ প্রধান উপদেষ্টার পদ গ্রহণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন। গুম জীবনের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিলেন সাংবাদিক কাজল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় 53 দিন নিখোঁজ ছিলেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। দীর্ঘদিন পর গুম জীবনের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিলেন তিনি। কাজল বলেন, গুমের জীবনে নির্যাতনের শিকার হয়েছেন, আবার কখনো বিকট শব্দের মাধ্যমে, কখনো নগ্ন করে নির্যাতন চালানো হয়েছে। এমনকি নামাজরত অবস্থায় বেদম মারধরের শিকার হতাম। নির্যাতনের এক একটি গল্প যেন ছাড়িয়ে যায় আরেকটিকে। তিনি বলেন, দু একটি নয়, নির্যাতনের এমন অনেক সেল রয়েছে আয়নাঘরে। শফিকুল ইসলাম কাজল আরো বলেন, আমাকে যেখানে রাখা হয়েছিল সেখানে মাথা উঁচু করে রাখা যেত না, কোনো দিকে ঘুরে দাঁড়ানো যেত না, আমাকে উলঙ্গ করে রাখা হয়েছে। রুমে সাউন্ড টর্চার করা হতো, ভয়ঙ্কর শব্দ হতো, যেন কানের পর্দা ফেটে যায়। হঠাৎ একদিন শুনি রোজার মাস চলছে, পরে অজু ছাড়াই নামাজ পড়ি। এ সময় হাত করা পরানো ছিল, চোখ বাঁধা ছিল, ফলে সেজদাহ দিতে গিয়ে পড়ে যাই। তখন শব্দ হয়, এরপর কয়েকজন এসে আমাকে মারলো। 2020 সালের 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে গুম করা হয় সাংবাদিক কাজলকে। তারপর জমটুপি পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় মাটির নিচের কোনো অজ্ঞাত স্থানে। ফটো সাংবাদিক কাজল বলেন, আমার স্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী কল করে বলেছিলেন, আপনার স্বামী অনেকের বিরুদ্ধে চলে গেছে, আমি সবাইকে ম্যানেজ করতে পেরেছি, কিন্তু মেহেরপুরের প্রতিমন্ত্রীর কাছে আপনি মাপ চান। বণিক বার্তা ও দৈনিক খবরের কাগজে ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন কাজল। সম্পাদনা করতেন একটি পক্ষকাল নামে একটি ম্যাগাজিন। তবে বিগত সরকারের নানা অনিয়ম নিয়ে নিয়মিত লিখতেন সামাজিক মাধ্যমে। বিশেষ করে পাপিয়া কেলেঙ্কারিতে জড়িত কয়েকজন মন্ত্রী এমপি তথ্য ছবি প্রকাশ করে সরকারের রোষানলে পড়েন কাজল। কাজল বলেন, যৌন কেলেঙ্কারি একটি তালিকা আমি প্রকাশ করি। তালিকার নাম ছিল 34 জনের মতো। নূর আলী নামে একজন তার হোটেলে তাদের ব্যবসা বাণিজ্য উদ্ধারের জন্য অনেকে আশ্রয় দেয় সেখানে। ধীরে ধীরে এর গভীরে গিয়ে দেখি এখানে বিভিন্ন মন্ত্রী এমপিরাও যাতায়াত করেন। এদিকে বিভীষিকাময় 53 দিন পর সাংবাদিক কাজলকে 2020 সালের 3রা মে রাতে ফেলে রাখা হয়েছিল যশোরের বেনাপোলের একটি খালে। তারপর আওয়ামী লীগের এমপি সাইফুজ্জামান শেখর সহ আরো দুজনের করা 3টি ডিজিটাল নিরাপত্তা করা মামলায় কারাগারে থাকেন। পরে হাইকোর্ট থেকে ওই বছরের 25 ডিসেম্বর জামিন নিয়ে মুক্ত হন কাজল। জীবন নিয়ে নিরাপত্তাহীনতা শঙ্কায় গত বছরে সেপ্টেম্বরে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। সাংবাদিক কাজল যারা নির্যাতনে রক্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় শরীরে বাসা বেঁধেছে গ্যাংগ্রিন রোগ, তাই কাটা পড়তে পারে একটি পা। এ অবস্থায় ক্ষতিপূরণ ও শেখ হাসিনা সহ দোষীদের বিরুদ্ধে মামলা করতে রাষ্ট্রের সহযোগিতা চান। কমেছে ডিমের দাম, স্থিতিশীল সবজির বাজার। সরবরাহ স্বাভাবিক থাকায় রাজধানীর মুরগির ডিমের দাম ডজনে 10 টাকা কমেছে। গত কয়েক মাস ধরে সবজির দাম বাড়তি থাকলেও গত 2-3 সপ্তাহ ধরে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে সবজি, ফলে সবজির বাজার স্থিতিশীল হয়েছে। তবে কয়েকটি সবজির বর্তমানে মৌসুম না হয় সেগুলোর দাম কিছুটা বাড়তে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহে 160 থেকে 165 টাকার প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হলেও তা কমে 155 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও গরু খাসির মাংসের দাম আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে সব ধরনের মাছের দাম বাড়তি যাচ্ছে। রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসে বেসরকারি চাকরিজীবী আব্দুর রাজ্জাক বলেন, বাজারে তুলনামূলক সবজির দাম কিছুটা কমেছে, এছাড়া বাকি সবকিছুর দামই বাড়তি যাচ্ছে। কিছুদিন ছাত্রদের বাজার মনিটরিং করতে দেখেছি, তখন বাজারে অনেক কিছুরই দাম কিছুটা কম ছিল। এখন আবার বাজারে সব পণ্যের দাম যে যার মতো বাড়িয়ে দিচ্ছে। আসলে বাজার নিয়ন্ত্রণে সরকারকে বাজার মনিটরিং বাড়ানো সহ অসাধু সিন্ডিকেট ভেঙে দেওয়ার কাজ করতে হবে। আমরা সাধারণ মানুষরা চাই সব পণ্যের মূল্য আমাদের সাধ্যের মধ্যে থাকুক। বাজারে সবজির দামের বিষয়ে কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, গত কয়েক মাসের তুলনায় বিগত 2 থেকে 3 সপ্তাহ ধরে সবজির দাম কিছুটা কম যাচ্ছে। তবে 2 থেকে 4 আইটেমের সবজির বর্তমানে মৌসুম না হওয়ায় কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। আবার নতুন করে এসব সবজি উঠতে শুরু করলে এগুলোর দাম কমে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।